আচ্ছা, তো আলো দিয়ে আমরা কি কি পড়বো? তো স্পষ্ট দর্শন ন্যূনতম দূরত্ব, যেটা বললাম যে একটা স্পেসিফিক দূরত্ব আছে, যে দূরত্বের কম বেশি হলে আমরা চোখে হয় দেখতে পাই, না না হয় দেখতে পাই। এটা আমাদের নর্মাল দূরত্বটা কত? 25 সেন্টিমিটার। 25 সেন্টিমিটার কাছে যদি কোনো বস্তু নিয়ে আসো, তুমি দেখতে পাবে না, ব্লার হয়ে যাবে এটা। 25 সেন্টিমিটার দূরে গেলে স্বাভাবিক মানুষ দেখতে পায়। তারপরে যদি কোনো ব্যক্তি যে দেখো যে 25 সেন্টিমিটার দূরে গেলেও দেখতে পাচ্ছে না, তার মানে কোনো সমস্যা আছে, তখন আমরা আলাদাভাবে ইয়াতে যাই। এবার হচ্ছে লেন্সের ক্ষমতা ব্যাখ্যা করতে পারবো। আমাদের চোখের একটা নির্দিষ্ট ক্ষমতা আছে, হ্যাঁ, ডায়াপ্টার, লেন্সের ক্ষমতার একক হচ্ছে ডায়াপ্টার। আবার চোখের লেন্সে যদি কোনো সমস্যা হয়, বাইরে থেকে আবার আলাদা লেন্স দেওয়া লাগে, মানে হলো চশমা দিতে হয়। এগুলো আমরা এখানে জানবো। চোখের ত্রুটি সৃষ্টির কারণ, অনেকেই দেখি যে তোমরা এখানে তো কেউ চশমা দাও না, মাশাল্লাহ সবার চোখ ঠিক আছে তাইলে। তো দেখবা যে অনেকে দূরের বস্তু দেখে না, আবার অনেকে কাছের বস্তু দেখে না। তাহলে এটা হচ্ছে চোখের ত্রুটি। কেন হচ্ছে এগুলো আমরা এখানে পড়বো। এরপর হলো লেন্স ব্যবহার করে চোখের ত্রুটি সংশোধনের উপায়। চশমা দিতে হবে। তুমি যদি দূরের বস্তু না দেখো, কি চশমা দিবা? তারপর কাছের বস্তু না দেখলে কি চশমা দিবা, কেন দিবা, এগুলো আমরা এখানে পড়বো, এবং এগুলো পরীক্ষা আসবে, চিত্র সহ ডায়াগ্রাম আসবে পরীক্ষায়। সর্বশেষ হচ্ছে চোখ ভালো রাখার উপায়। আমাদের, আমরা যে অঙ্গটা দিয়ে পৃথিবী দেখি, পৃথিবীর আলো দেখি। দেখো, তোমার যদি চোখ না থাকতো, তুমি জাস্ট এক মুহূর্তের জন্য চিন্তা করো, তোমার যদি চোখটা এরকম অন্ধকার থাকতো, তুমি পৃথিবীটাকে কিভাবে উপভোগ করতা? তোমার সবকিছু ঠিক আছে, তোমার সব ঠিক আছে, তোমার বডির, বাট চোখ ঠিক নাই, কেমন লাগবে পৃথিবীটা? ভালো লাগবে না। হ্যাঁ, মানে আলোই আলোই চলে গেছে, তুমি পৃথিবীটাকে উপভোগ করার ইয়ে থাকবে না আর। তো এই যে আমাদের ভালো রাখতে হবে, চোখটাকে আমাদের যত্ন নিতে হবে, কিভাবে নিব, কিভাবে ভালো রাখবো, এগুলো আমরা এখানে আলোচনা করব। চোখের ত্রুটি সৃষ্টির কারণ, কেন হতে পারে সমস্যাগুলো, এগুলা, এবং আমরা চোখের প্রতি যত্ন নিব, কিভাবে নিব, এগুলো এখানে আলোচ্য বিষয়। তো শুরুতে তোমাদের কিছু নর্মাল কথাবার্তা বলা আছে, সেটা হচ্ছে নিরাপদ ড্রাইভিং এ আয়নার ব্যবহার বা দর্পণের ব্যবহার, এগুলো তোমরা নিজেরা রিডিং করতে পারবে, এগুলো আমি পড়াবো না। তারপর হচ্ছে যে এই যে পাহাড়ি রাস্তার অদৃশ্য বাঘ। পাহাড়ি রাস্তাগুলো কেমন দেখতে? এই যে দেখো না, এরকম রাঙামাটি যারা গেছো, এই যে অনেক বড় বড় বাঘ থাকে না, অনেক বড় বড় বাঘ থাকে। তখন কি করা হয় দেখো, খেয়াল করবা ওখানে গেলে, যে এই জায়গায় দেখবা যে এরকম একটা আয়না দেওয়া আছে। এই জায়গায় এরকম একটা আয়না দেওয়া থাকে। এই আয়নার কাজটা কি? দেখো, এদিক থেকে যে গাড়িটা আসছে, এটা কি জানে এদিক থেকে কোনো গাড়ি আসছে কিনা সে দেখতে পায় না? এদিক থেকে তো কোনো গাড়ি আসছে কিনা দেখতে পায় না। বাট তুমি যখন এখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেল একটা আয়না রাখবা, তখন এই যে আয়নার মধ্যে এদিক থেকে একটা প্রতিবিম্ব তৈরি হবে না? মানে এইদিকে যে গাড়িটা আসতেছে, এটা আয়নার মধ্যে প্রতিবিম্ব ঘটিত হবে। সেম প্রতিবিম্বটা আবার এদিক থেকে দেখতে পাবে। সো একইভাবে এদিক থেকে যে আসতেছে, এটার প্রতিবিম্ব এখানে ঘটিত হবে, এবং এটা, এই ব্যক্তিটা এটাকে দেখতে পাবে, এই গাড়িটা এটাকে দেখতে পাবে। সো এভাবে আলটিমেটলি আমাদের আয়নাটা একটা ভালো ব্যবহার হচ্ছে না, যে আমরা এদিক থেকে এদিকে আসলে কিন্তু স্বাভাবিক আয়না ছাড়া দেখা যাবে না। বাট 45 ডিগ্রিতে আয়নাটা বসালে আমরা এদিক থেকে দেখতে পাচ্ছি, এদিক থেকে দেখতে পাচ্ছি, ফলে দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। So, এখানে এটাই বলছে পাহাড়ি রাস্তায় বাঘের দৃশ্য। খেয়াল করো, এখানে একটা বাঘ দেওয়া আছে, এই যে এদিকে কি আছে তুমি দেখতে পাচ্ছ? এই যে এই রাস্তার কি দেখা যাচ্ছে? চিত্র তো দেখা যাচ্ছে না, বাট দেখো এখানে আয়না দেওয়া আছে, আয়নার মধ্যে একটা গাড়ি দেখা যাচ্ছে। গাড়ি মানে হলো ওই দিক থেকে একটা গাড়ি আসতেছে, তার মানে, বুঝতে পারছো? এটা হচ্ছে একটা ব্যবহার। 5.2 আমাদের মূল আলোচনার মধ্যে আমরা আস্তে আস্তে ঢুকতেছি, এটা হচ্ছে আলোর প্রতিসরণ বা রিফ্রাকশন অফ লাইট। দেখো, প্রতিসরণ, প্রতিসরণ মানে কি? নর্মালি তোমরা জাস্ট এটা চিন্তা করো, এই যে এদিক থেকে, এটা যদি এখানে পানি না থাকতো, তোমরা নিশ্চয়ই ওইদিকে কি আছে এটা এদিক থেকে দেখতে পাইতা না? দেখতে পাইতা। আমরা যখন কখন কোনো বস্তুকে আমরা দেখতে পাই, যখন ওই বস্তু থেকে আলো আমাদের চোখে আসে, তখনই আমরা ওই বস্তুটাকে দেখতে পাই। তো যখন ধরো এখানে আমরা দুইটা মাধ্যম চিন্তা করতেছি, তো এদিকে হচ্ছে যে ধরো বায়ু মাধ্যম, আর এদিকে হচ্ছে যে পানি মাধ্যম। তোমরা পানিতে বা সাগরে যখন যাও, মাছ দেখা যায় না? তো পানির অতটা গভীরে না, তুমি উপর থেকে দেখতে পাবা পানির মধ্যে কি আছে না আছে। হ্যাঁ, পানি যদি পরিষ্কার হয় আর কি। তাহলে ধরো যে এটা বায়ু, মানে তুমি এখন যেটা আছে এটা বায়ু, আর ভিতরে হচ্ছে পানি মাধ্যম। এখানেও চিন্তা করো, ভিতরে কি আছে? পানি আছে, পানি মাধ্যম। তো যখন আলো আমরা দেখি, বায়ু মাধ্যম থেকে যখন পানি মাধ্যমে আসে, তখন কিন্তু আমরা এই আলোটা আমরা এখান থেকে বায়ু থেকে পানি মাধ্যমে দেখতে পারি। ধরো আমি এখানে পানির মধ্যে একটা কয়েন ঢুকাই দিলাম, তুমি কিন্তু ওই কয়েনটাকে দেখতে পাবা, পাবা না? বাট দেখার বিষয়টা খেয়াল করো, তোমার চোখের আলোটা ফার্স্টে বায়ু মাধ্যমটা দেখতেছে, এরপরে হচ্ছে পানি, কয়েনটা কোথায় আছে? পানির ভিতরে আছে, তাহলে পানীয় মাধ্যমের ভিতরেই গেছে। তাহলে দুইটা মাধ্যম এখানে রিলেটেড, একটা হচ্ছে বায়বীয় মাধ্যম, একটা হচ্ছে পানি মাধ্যম।
তো আমরা জাস্ট একটু চিন্তা করি, ধরো যখন এই যে এরকম কোনো বস্তু দেখি আর কি, এটা হচ্ছে যে আলো মাধ্যম, বায়বীয় মাধ্যম, একটা আলো মানে আলোক রশ্মি যাচ্ছে, এটা চিন্তা করে একটা আলোক রশ্মি। তো মনে রাখবা, আলোক রশ্মি যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায়, তখন এটা এদিকে সোজা যাওয়ার কথা ছিল না? এই যে সোজা যাওয়ার কথা ছিল, তাই না? কিন্তু আলোর প্রতিসরণের শর্ত অনুসারে যখন বায়বীয় মাধ্যম থেকে পানি মাধ্যমে যায়, অর্থাৎ বায়বীয় মাধ্যম হচ্ছে কি, হালকা মাধ্যম। আমি যদি আরো স্পেসিফিকলি বলি, পানি মাধ্যম কি, ঘন মাধ্যম। হ্যাঁ, বায়ুর চাইতে পানিটা কিন্তু ঘন, এটা তো স্বাভাবিক বিষয়। বায়ুটা বাতাস ঘন, তোমার হালকা না, পানিটা একটু ঘন ডেন্সিটি হিসাব করলে। তো স্পেসিফিকলি যদি বলি, আলোক রশ্মি যখন হালকা থেকে ঘন মাধ্যমে যাবে, তখন আলোক রশ্মিটা, এটা হচ্ছে অবিলম্ব, এটার নাম কি, এই রেখাটা মাঝখানে রেখাটার নাম কি, অবিলম্ব। তো আলোক রশ্মিটা হচ্ছে তোমার অবিলম্ব থেকে, এই যে অবিলম্বের দিকে সরে আসে। কোন দিকে সরে আসে? অবিলম্বের দিকে সরে আসে, বুঝছো? মানে হলো আলোক রশ্মিটা যাওয়ার কথা ছিল এই বরাবরে, এই যে যেদিকে ডট দিয়েছি ওই বরাবরে যাওয়ার কথা ছিল, কিন্তু এ বরাবর যায় নাই, সে কি করছে, অবিলম্বের দিকে সরে আসছে। অবিলম্ব কোন দিকে? এদিকে না? কথা বুঝছো? অবিলম্বের দিকে সরে আসে। তুমি যদি উল্টা ভাবে চিন্তা করো, ধরো তুমি এখন উল্টা করতেছ, এটা হচ্ছে ঘন মাধ্যম, সামহাও এটা হচ্ছে হালকা মাধ্যম। মানে এখন উপরে নিলা পানি, নিচে নিলা বায়ু। তুমি এখন তো ওরা পুকুরে ডুব মারছো, ডুব থেকে উপরে দেখতেছো কিছু আছে কিনা, তখন এই ঘটনাটা ঘটবে। তখন কি করবে, এই যে আলোক রশ্মি যখন এখান থেকে এখানে যাবে, এটা হচ্ছে অবিলম্ব। এখন এটা যাওয়ার কথা ছিল যে এইদিকে, এখন এটা কি করবে, এদিকে যাবে না, এটা হচ্ছে অবিলম্ব থেকে দূরে সরে যাবে, এইদিকে চলে যাবে। কথা বুঝছো? তাহলে আলোক রশ্মি যখন, মুখস্থ করে ফেলো, আলোক রশ্মি যখন হালকা থেকে ঘন মাধ্যমে যাবে, তখন এটা অবিলম্বের দিকে সরে আসে, মানে অবিলম্বের কাছে চলে আসে। কথা বুঝছো? অবিলম্বের কাছে চলে আসে। আবার যখন সে তোমার ঘন থেকে হালকা মাধ্যমে আসবে, মানে হলো তোমার পানি থেকে বায়ু মাধ্যমে আসবে, তখন হচ্ছে অবিলম্ব থেকে দূরে সরে যায়। দেখো এটা, এটা এখানে থাকার কথা ছিল, কিন্তু অবিলম্ব থেকে দূরে সরে গেছে না, এদিকে চলে গেছে না। হুম, এটাই হচ্ছে আমাদের প্রতিসরণ। কি? প্রতিসরণ। 9-10 একটা কয়েনের চিত্র দেওয়া থাকতো, বাট এখানে দেওয়া নেই। তাই না? এটা তোমরা বাসায় গিয়েও প্র্যাকটিস করতে পারো, যে একটা সাদা গ্লাস নিবা। হ্যাঁ, সাদা গ্লাস, সাদা গ্লাস বলতে কাঁচের গ্লাস আর কি। কাঁচের গ্লাসের মধ্যে পানি নিবা, পানি নিয়ে এখানে একটা কয়েন রাখবা। কয়েন মানে একটা টাকা আর কি, পয়সা। কয়েন রাখলে এই কয়েনটা যেখানে, তুমি স্পেসিফিকলি ওই জায়গাটা দেখতে পাবা না, মানে কয়েনটার প্রকৃত অবস্থান থেকে তুমি হালকা উপরে নিচে দেখতে পাবা। এটা হয়। তুমি যখন পুকুরে কোনো মাছ দেখো, তোমার মনে হচ্ছে যেন মাছটা এখানে আছে, তোমার মনে হচ্ছে যেন মাছটা এখানে আছে, স্পেসিফিকলি মাছটা কিন্তু এখানে নাই। কারণ তুমি, বায়বীয় মাধ্যম তোমার চোখে আছে, তুমি কিন্তু কোথায়, পাড়ে, মানে হলো পুকুরের উপরে, তার মানে তোমার চোখ বায়বীয় মাধ্যমে, তোমার চোখ পানির ভিতরে যাচ্ছে, তোমার আলোটা, তুমি যেটা দেখছো এটা কিন্তু সত্যিকারের মাছ না। মাছটা কিন্তু একটু এপাশে আছে। এই যখন শিকারীরা যখন শিকার করে, মাছ শিকার করে, তারা যেখানে দেখে তার সাথে একটু সামনে করে আগায়া টিপটা মারে। কারণ এটাই সায়েন্স যে আমরা যেখানে দেখতেছি স্পেসিফিক ওই জায়গাটাতে মাছ নাই। আমরা প্রতিসরণের শর্ত অনুসারে, যেহেতু আলুটা হালকা থেকে গণমাধ্যমে গেলে অবিলম্বের দিকে সরে আসবে, এই জন্য আমরা এটা এখানে দেখতে পাচ্ছি। দেখো আমরা দেখতে পাবো কোথায়, এই জায়গাটাতে মাছটা দেখতে পাবো, কিন্তু এই জায়গাটাতে আছে মাছটা না। মাছটা স্পেসিফিকলি কিন্তু এই জায়গাটাতে আছে। আমরা ফিজিক্স বা পদার্থবিজ্ঞান বা প্রতিসরণের সূত্র অনুসারে মাছটাকে এখানে দেখতে পাই। কথা বুঝছো? সো এটা একটু মানে ইন্টারেস্টিং বিষয়। সেম ভাবে আমাদের যখন 9-10 এর বইয়ে এটা দেখবা যে একটা চিত্র দেওয়া আছে, কয়েনের একটা চিত্র দেওয়া আছে। একটা গ্লাসে কয়েন রাখছে, মনে হচ্ছে যে না এখানে আছে, কিন্তু এখানে নেই, এটা থাকে এখানে। ওকে। হেই, তোমাদের এগুলো বলছে দেখো, আলো যখন একটি স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে লম্বাভাবে আপতিত না হয়ে বাঁকাভাবে আপতিত হয়, তখন দুইটি বিরতি হলে গতিপথের দিক পাল্টে যায়। মানে হলে যে দেখো, যখন এ বরাবর আসে, তখন গতিপথ এদিকে যাওয়ার কথা ছিল না, এখন এদিকে চলে আসছে। যখন এদিক থেকে এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, তখন এদিকে যাওয়ার কথা ছিল না, এদিক থেকে এদিকে বাঁকা গেছে না একটু। এটাই আলোর রশ্মির দিক পরিবর্তনের এই ঘটনাই হলো আলোর প্রতিসরণ। তাহলে এবার প্রতিসরণ কাকে বলে একটু বলো। আলোক রশ্মি, আমি এখন জিজ্ঞেস করবো এটা, আলোক রশ্মি যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায়, বা আলোক রশ্মি যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায়, তখন এর গতিপথ হালকা বেঁকে যায়। এই ঘটনাই হচ্ছে আলোর প্রতিসরণ। বুঝছো? মুখে মুখে বলো,
আলোক রশ্মি যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায়, এর গতিপথের হালকা পরিবর্তন ঘটে। এই ঘটনাটাই হচ্ছে আলোর প্রতিসরণ। বুঝছো? এটাই, যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায় হালকা বেঁকে যাচ্ছে। দেখো, ঘন থেকে হালকা থেকে গণমাধ্যম আসলে এদিকে চলে আসতেছে, ঘন থেকে হালকা আসলে এদিকে চলে যাচ্ছে। আমি অনেক ডিপলি বলে ফেলছি, তোমাদের অত বিস্তারিত নাই, যদি এগুলো নাই এখানে, আমি বলে ফেলছি আর কি। এগুলো একটু বুঝলে হবে। এর পরের ঘটনা আসো। আমরা প্রতিসরণের টোটাল 3টা সূত্র পড়বো। কয়টা? 3টা। দেখো, আমরা একটা হালকা থেকে গণমাধ্যমে আঁকি। ধরো আমরা একটা, ধরো এটা আঁকলাম, এটা হচ্ছে বায়বীয় মাধ্যম, এটা হচ্ছে তোমার পানি বা ঘন। তো এটা এদিক থেকে এদিকে আসছে, আমাকে বলো তো, বায়ু থেকে পানিতে আসছে, তার মানে এটা কোন দিকে যাবে? এদিকে যাবে না এদিকে যাবে? এটা যাওয়ার কথা ছিল এ বরাবরে, কিন্তু এটা এদিকে যাবে না এদিকে যাবে? এই বরাবরে, অবিলম্বে দিকে সরে আসবে, এই দিকে যাবে। ওকে, বুঝছো? যেটা এদিকে শুরু হয়েছে, মানে এটা হচ্ছে তোমার বিভেদ তল। এটা কি? বিভেদ তল। এই যে এই অংশটা হচ্ছে বিভেদ তল। এই রশ্মিটার নাম কি বলবা? আপতিত রশ্মি। এই রশ্মিটার নাম কি? আর যেটা বেরোয় গেছে ওটাকে বলবা প্রতিসরিত রশ্মি। যেটা বেরোয় গেছে ওটাকে কি বলবা? তাহলে যেটা আসছে ওটার নাম কি? আপতিত রশ্মি। যেটা বেরোয় গেছে ওটার নাম কি? প্রতিসরিত রশ্মি। দেখো, প্রতিসরণের প্রথম সূত্র, 3টা সূত্র আজকে আমরা ক্লিয়ার করব। আপতিত রশ্মি আপতন বিন্দুতে বিভব তলের উপর অঙ্কিত অবিলম্ব। অবিলম্ব কোনটা? এই যে এটা, এটা বিভব তল না? বিভব তলের উপরে রাখলাম না এটা, তাহলে এটা কি? আপতিত রশ্মি। এটা কি? অবিলম্ব। আপতিত রশ্মি এবং আপতন বিন্দুতে বিভব তলের উপর আঁকা অবিলম্বটা, এবং প্রতিসরিত রশ্মি, এবং এই যে প্রতিসরিত রশ্মি, কথা বুঝো। এদিকে আপতিত রশ্মি, এই যে আপতিত রশ্মি, প্রতিসরিত রশ্মি এবং অবিলম্ব একই সমতলে অবস্থান করে। নাম কি? একই সমতল। একই সমতল মানে কি? যে বোর্ড, এই বোর্ডের উপর আঁকছি না বিষয়টা আমি? বিষয়টা এমন হয়েছে, আমি আপতিত রশ্মিটা এদিকে আঁকছি, এমনটা হয়েছে কি? না, আমার বোর্ডটা একটা সমতল, এটা যে কোনো একটা এক্সিস, এই বোর্ডের উপর আমি বিষয় রাখতে পারছি। সেম ভাবে তুমি খাতায় আঁকতে পারো। তাহলে এটা নিজে একটা সমতল, সমতলের উপর আমি আঁকছি না, এটাই হচ্ছে একই সমতলে অবস্থান করে এরা। এসা বুঝতেছো? তো দেখে কেন, তাহলে এটা কি? আপতিত রশ্মি। এটা কি? প্রতিসরিত রশ্মি। এটা কি? অঙ্কিত অবিলম্ব। অত জটিল ভাবে বলার দরকার নাই, তুমি যেভাবে সহজ ভাবে বলতে পারো ওইভাবেই বললেই হবে, বাট মেইন পয়েন্ট গুলো উঠে আসতে হবে। এটার নাম কি? এটার নাম কি? এটার নাম কি? অবিলম্ব। কি বলবা? একই সমতল অবস্থান করে। বুঝছো? এটার নাম কি? এটা, এটা একই সমতলে, এটাই কি প্রতিসরণের প্রথম সূত্র। বুঝছো কিনা? অদিতি বলো, প্রথম সূত্রটা বলো, দেখে দেখে বলো। হুম, কি? একই সমতলে অবস্থান করে। আরিফা বলো। আপতিত রশ্মি, প্রতিসরিত রশ্মি, অঙ্কিত অবিলম্ব একই সমতলে অবস্থান করে। তোমার নাম? প্রান্তিকা বলো। রশ্মি না রশ্মি। হ্যাঁ, অঙ্কিত অবিলম্ব তলে অবস্থান করে। এখন তোমাদের বইয়ে একটু যে আপতন বিন্দুতে বিভব তলের উপর আঁকা অবিলম্ব বলতে পারো, সমস্যা নেই, বাট মেইন কথা হচ্ছে অবিলম্ব বললে হবে। কথা বুঝছো? যেভাবে সহজভাবে মনে রাখতে পারো, মেইন কথা হচ্ছে যে বুঝে মনে রাখতে হবে। এরপর আসো দ্বিতীয়, এক জোড়া নির্দিষ্ট মাধ্যম এবং নির্দিষ্ট রঙের জন্য আপতন কোণের সাইন ও প্রতিসরণ। হ্যাঁ হ্যাঁ, চলে আসছে নাকি? কে? পাঠাই দাও। এই যে 2টা সূত্র আমরা পড়বো, এক জোড়া নির্দিষ্ট কোন সাইন এবং সাইনের অনুপাত ধ্রুব থাকে। খেয়াল করো, এক জোড়া নির্দিষ্ট মাধ্যম এবং নির্দিষ্ট রঙের আলোর জন্য তুমি এখানে সবসময় নির্দিষ্ট রঙের আলো দিতে হবে। একবার লাল কালার, একবার নীল কালার, একবার হলুদ, এভাবে দিলে হবে না, একটা নির্দিষ্ট আলো। ধরো এদিকে আমি লাল কালারের আলো দিচ্ছি, লাল কালারের আলোর তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু সবচেয়ে বেশি, জানো? লাল কালারের আলোর তরঙ্গ দৈর্ঘ্যটা সবচেয়ে বেশি। হ্যাঁ, এটা সবচেয়ে আকর্ষণীয় হয়। আমাদের দেখবা সাইনবোর্ডটা আমাদের কি দেওয়া আছে? লাল দেওয়া আছে। কারণ কি হচ্ছে? অনেক বেশি আকর্ষণীয় হবে, তরঙ্গ দৈর্ঘ্য বেশি না, মানুষের চোখে ফুটবে বেশি।
তারপর আমাদের মোটামুটি এদিকে যা দিছি আমরা সবগুলাই কিন্তু লাল কালার দিছি, ব্যাকগ্রাউন্ডটা লাল, কারণ ওই যে তরঙ্গ দৈর্ঘ্যের বিষয়টা মাথায় রেখে। তারপর দেখবো যে বিয়ে বাড়ির শাড়িতে কোন কালার হয়, বিয়ের শাড়ি লাল কালারের হয়, মানে কনে খুব হাইলাইট হইতে হবে না ওনাকে, সেই জন্য লাল কালারের পরে থাকে আর কি। হ্যাঁ, হুম, হ্যাঁ হ্যাঁ। তারপর তোমার সিগন্যাল, ট্রাফিক সিগন্যাল লাল কালার দেয়, তরঙ্গ দৈর্ঘ্য বেশি, মানুষের চোখে মানে ফুটে বেশি। আচ্ছা, দেখো এখানে আমরা দুইটা কোণ পাবো। এটা হচ্ছে আপতিত রশ্মি না, এটা কি আপতিত রশ্মি না? আপতিত রশ্মির সাথে অবিলম্ব বরাবর একটা কোণ পাবা, এটা হচ্ছে তোমার আপতন কোণ। এটাকে কি বলবা? এটা কি প্রতিসরিত রশ্মি না? প্রতিসরিত রশ্মির সাথে এই অবিলম্ব বরাবর একটা কোণ পাবা, এটাকে বলবা প্রতিসরণ কোণ। কথা বুঝছো? এটাকে কি বলবা? আপতন কোণ। এটাকে কি বলবা? এটাকে তুমি টিটা ওয়ান দাও, এটাকে তুমি টিটা টু দাও, ইচ্ছা মতো নাম দাও, সমস্যা নেই। এটাকে কি বলবা? আপতন কোণ। এটাকে কি বলবা? প্রতিসরণ কোণ। শর্ত মতে এই যে তোমার আপতন কোণ এবং প্রতিসরণ কোণ, এই যে এদের যদি সাইন নাও, কি সাইন মানে হলো সাইন থিটা ওয়ান, এটার সাথে সাইন দিলে সাইন থিটা ওয়ান, এটার সাথে সাইন দিলে সাইন থিটা টু, এই যে সাইন থিটা টু, এটার সাথেও সাইন নিলাম, এটার সাথেও সাইন নিলাম। বলতেছে একটাকে যদি অপরটা দ্বারা ভাগ করো, যদি ভাগ করা মানে কি? অনুপাত নেওয়া। ভাগ করা মানে কি? অনুপাত। এই যে একটার সাথে অপরটার অনুপাত, তাহলে সাইন থিটা ওয়ান ডিভাইডেড বাই সাইন থিটা টু। ভাগ করলে তুমি সব সময় একটা ধ্রুবক সংখ্যা পাবা। ধ্রুবক সংখ্যাকে আমি এন হিসেবে বললাম। বসো। এই ফাইসা, ক্যামেরা নড়ে যাবে, তুমি কাইন্ডলি ওই দিকে গিয়ে বসো একটু। বসবা না? এখানেই বসো, সামনেই বসো। আচ্ছা, তাহলে সাইন থিটা ওয়ান ডিভাইডেড বাই সাইন থিটা টু। বুঝছো? আবারও বলি, দেখো এটা কি আপতিত আপতন কোণ, এটা কি প্রতিসরণ কোণ। আপতিত রশ্মির সাথে আপতন কোণ, প্রতিসরিত রশ্মির সাথে প্রতিসরণ কোণ। তুমি উভয়ের সাথে যদি কি নাও? সাইন নাও। এদের অনুপাত যদি বের করো, অনুপাত মানে কি? ভাগফল। তাহলে একটা কি পাবা? ধ্রুব সংখ্যা পাবা। কঠিন না। দেখো বইয়ের ভাষাটা কত কঠিন। এক জোড়া নির্দিষ্ট মাধ্যম, মাধ্যমটা কি হতে হবে? নির্দিষ্ট হয়, এটা বায়ু এবং এটা পানি। কয়টা? এক জোড়া না, দুইটা, তার মানে এক জোড়া নির্দিষ্ট মাধ্যম। নির্দিষ্ট রঙের আলোর জন্য, মানে তুমি যদি লাল কালার ইউজ করো, উভয়টাই কি হতে হবে? লাল, নির্দিষ্ট লাল। আপতন কোণের সাইন মানে হলো সাইন থিটা ওয়ান। আপতন কোণের সাইন মানে কি? সাইন থিটা ওয়ান। প্রতিসরণ কোণের সাইন মানে সাইন থিটা টু। বুঝছো? আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইন কি হবে? অনুপাত সর্বদাই ধ্রুব হবে। অনুপাত মানে কি? ভাগফল। অনুপাত মানে ভাগফল। ধ্রুব মানে হলো ফিক্সড, এটা চেঞ্জ হবে না, ধ্রুব হবে। বুঝছো? এই এতটুকুতে কারো সমস্যা থাকলে বলতে পারো। বুঝছো কিনা? এবং এখানে এই এনটাকে হচ্ছে কি জানো? এনটা হচ্ছে একটা নির্দিষ্ট মাধ্যমের জন্য প্রতিসরণাঙ্ক। প্রতি হ্যাঁ, প্রতিসরণাঙ্ক। বুঝছো? এনটাকে আমরা কি বলি? প্রতিসরণাঙ্ক। প্রতিসরণাঙ্ক, এটা একটা ধ্রুব মান, প্রতিসরণাঙ্ক। ওকে, এটাকে আমরা স্পেসিফিক একটা মাধ্যমের জন্য প্রতিসরণাঙ্ক বলতে পারি। এই এতটুকু বুঝলে হবে। এখন আসো আমরা একটু লেন্সের দিকে যাই। হ্যাঁ, তাহলে আমাকে প্রথম সূত্রটা বলো তাহলে। তো বইয়ের লাইন মুখস্থ করে ফেলছে একদম। আচ্ছা, গুড, ঠিক আছে। এখন আমরা লেন্স নিয়ে পড়বো। হ্যাঁ, লেন্স কয়টা? তোমাদের বই দুইটা আছে, বাট অনেক প্রকারের লেন্স হওয়া সম্ভব। আমরা তোমাদের দুইটা লেন্সই পড়াবো, একটা হচ্ছে উত্তল লেন্স, একটা হচ্ছে অবতল লেন্স। হ্যাঁ, দেখো এটা হচ্ছে একটা বৃত্ত। বৃত্তের মধ্যে তুমি যদি এই অংশটা কেটে ফেলো, মাঝখানে কেটে ফেলো, এদিকে একটা অংশ পাচ্ছ না? এদিকে একটা অংশ পাচ্ছ না? তো এখন দুটো অংশ তুমি যদি জোড়া লাগাও, আলাদা আলাদা খুলে ধরো যে এটা হচ্ছে তোমার ইয়া, এদিকে একটা অংশ লাগাইলা, এদিকে একটা অংশ লাগাইলা, যে লেন্সটা পাবা এটা হচ্ছে উত্তল লেন্স। এটা কি? উত্তল লেন্স। এবং উত্তল লেন্স তুমি কিভাবে চিনবা? দেখো এই যে মাঝখান বরাবর মোটা, মাঝখান বরাবর কেমন? মোটা। আর পাশগুলা চিকন। সহজ না?
তাহলে আমরা উত্তল লেন্স কিভাবে চিনবো? মাঝখান বরাবর দেখবো যে গ্যাপটা বেশি, আর উপরে নিচে ছোট। ঠিক আছে, তাহলে আমরা এই লেন্স নিয়ে মোটামুটি অনেক কিছু জানতে হবে। শেষ কাজকম নাম্বার তুলছো, ফোনে নোট করছো? ঠিক আছে, এগুলা গ্রুপে ওই টপ চার্ট করে দিয়ে দিও। তোদের টাইমটা জানাই দিও, 9:30 বলছি তো আমি যদিও। ঠিক আছে, তাহলে এই যে এটা কি উত্তল লেন্স? হ্যাঁ, এটা উত্তল লেন্স। উত্তল লেন্সের মধ্যে আমরা আমাদের মানে এখানে অনেক বিস্তারিত দিচ্ছে, তারপরেও দেখি। দেখো, এটা এটা হচ্ছে প্রধান অক্ষ। এটাকে কি বলবা? প্রধান অক্ষ। কিছু বিন্দু তোমাদের আগে চিনতে হবে। এই যে প্রধান অক্ষের মধ্যে আমাদের দেখো, এটা হচ্ছে প্রধান অক্ষের সমান্তরাল কিছু রশ্মি, সমান্তরাল কিছু রশ্মি। সূত্রের মতো মনে রাখো, যদি প্রধান অক্ষের সমান্তরালে কোনো বিন্দু যায়, প্রধান অক্ষের সমান্তরালে কোনো রশ্মি এরকম যায়, তাহলে তারা একটা নির্দিষ্ট বিন্দুতে গিয়ে মিলিত হবে। ওই বিন্দুকে বলবা ফোকাস। ওই বিন্দুকে কি বলবা? ফোকাস। তাহলে প্রধান অক্ষের সমান্তরালে যখন কোনো রশ্মি যায়, তারা একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়, এটাকে আমরা কি বলি? ফোকাস। বুঝতে পারছো? ফোকাস। এর বাইরে আর কিছু বলা নাই। তাহলে আসলে লেন্স কাকে বলে? দুইটি গুলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ কোনো স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে। গুলীয় পৃষ্ঠ কেন বললাম? এই যে একটা বৃত্ত, বৃত্ত থেকে তুমি এগুলো বের করছো না, গোলীয় পৃষ্ঠ। স্বচ্ছ প্রতিসারক, স্বচ্ছ কেন? কারণ এই পাশ থেকে এই পাশে তুমি দেখতে পাবা। চশমা এই পাশ থেকে এই পাশে দেখা যায় না, বাট দর্পণে বা আয়নাতে আমরা কি দেখি? জাস্ট এক পাশ আমরা দেখি। দর্পণ আয়নাতে কি এই পাশ থেকে এই পাশে দেখা যায় না। অধিকাংশ লেন্স কাঁচের তৈরি হয়, তবে কোয়ার্টার এবং প্লাস্টিক দিয়ে আজকাল লেন্স তৈরি করা হয়, এদের ব্যবহার দিন দিন বাড়ছে। লেন্স দুই প্রকার, একটা হচ্ছে উত্তল বা অভিসারী লেন্স। উত্তল লেন্সের অপর নাম কি? অভিসারী। কারণ কি? এই যে এটা একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত করছে না, এটা হচ্ছে অভিসারী। এই ঘটনাটাই কি? অভিসারী। যেহেতু এটার অভিসারী ক্ষমতা রয়েছে, এই জন্য এটাকে কি বলা হয়? অভিসারী লেন্স, বা এটাকে কনভেক্স লেন্স বলা হয়। কি লেন্স? কনভেক্স লেন্স। মনে রাখবা, আমাদের চোখে যে লেন্স আছে ওইটাও কি? উত্তল লেন্স। আমাদের চোখে যে লেন্স আছে এই লেন্সটার নাম কি? উত্তল লেন্স। নাম দেখে বোঝা যাচ্ছে উত্তল বা অভিসারী লেন্স আলোক রশ্মি অভিসারী বা এক বিন্দুতে মিলিত করে। এই যে দেখো না, এক বিন্দুতে মিলিত করছেন এরা, এটা হচ্ছে অভিসারী। এবার আসো অপসারী লেন্স। অপসারী ঘটনা ঠিক উল্টা ঘটাবে। হ্যাঁ, অপসারীতে আমরা এই যে অবতল লেন্স পাবো। ধরো এদিকে একটা বৃত্তের অংশ, এদিকে একটা বৃত্তের অংশ। হ্যাঁ, আমি দুইটা অংশ কেটে এখন জোড়া লাগাই দিব। এটা একটা কি? অবতল লেন্স। বুঝছো? অবতল লেন্সে হবে ঠিক উল্টা। মাঝখান দিকটা হবে ছোট, মানে চওড়া, তো মানে চিকন, আর পাশের গুলা দিক, সাইড গুলা কি হবে? মোটা হবে। এই যে এখানে ঠিক উল্টা ছিল না, মাঝখান ছিল মোটা, পাশগুলা ছিল কেমন? চিকন। বাট এখানে মাঝখানটা থাকবে তোমার চিকন, পাশগুলা থাকবে মোটা। বুঝতে পারছো? এটা কি? অবতল লেন্স। মানে অবতল হয়ে আছে, এই অংশটা অবতল হয়ে আছে না, এটা হচ্ছে অবতল লেন্স। অবতল লেন্সকে আমরা কি বলি? অপসারী লেন্স বলি। অবতল লেন্সের অপর নাম কি? অপসারী লেন্স। কেন অপসারী লেন্স বলা হয়? আলোক রশ্মি অপসারিত করে। মনে রাখবা, এটা হচ্ছে কি? প্রধান অক্ষ। এটা কি? প্রধান অক্ষ। সেম ভাবে তুমি যদি প্রধান অক্ষের সমান্তরালে কোনো আলোক রশ্মি দাও, প্রধান অক্ষের সমান্তরালে কোনো আলোক রশ্মি দাও, তাহলে এটা এখান থেকে চলে যাবে এদিকে, এখান থেকে চলে যাবে এদিকে, এবং এমন ভাবে যাবে মনে হবে যেন ফোকাস থেকে যাচ্ছে। এ মনে হবে যেন, এটা বলতে হবে। তাহলে আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে যখন যায়, এরা এমন ভাবে প্রতিসরিত হবে বা তোমার এখানে প্রতিফলিত হবে, মনে হবে যেন ফোকাস থেকে যাচ্ছে। বুঝতে পারছো? প্রকৃতপক্ষে যাবে না, মনে হবে। বুঝছো কিনা? এই জন্য আমরা অপসারিত অবাস্তব প্রতিবিম্ব দেখি, অবাস্তব প্রতিবিম্ব। ঠিক আছে? আর এখানে আমরা বাস্তব প্রতিবিম্ব দেখি। এখানে সত্যিকার অর্থে কিন্তু মিলিত হচ্ছে, সত্যিকার অর্থে মিলিত হচ্ছে। বাট অবতল লেন্সে আমরা কি সত্যিকার অর্থে মিলিত হচ্ছে হওয়া দেখতেছি না, এগুলো এদিকে চলে যাচ্ছে, বাট মনে হচ্ছে যেন ফোকাস থেকে যাচ্ছে। আসলে ফোকাস থেকে যাচ্ছে না। বুঝতে পারছো? তো মাথায় রেখো। হ্যাঁ, এই যে দেখো,
আলো রশ্মিগুলো যাচ্ছে, রশ্মিগুলো যাচ্ছে, রশ্মিগুলো যাচ্ছে। এখন এটা তুমি উল্টাভাবেও বলতে পারো, এদিকে না বলে ওই যে উল্টাভাবে যদি আঁকো, এ বরাবর আঁকবা। ফোকাস যদি এখন আমি তো এই ফোকাসে এই বৃত্তের ক্ষেত্রে ফোকাস এটা চিন্তা করলাম, তুমি যদি উল্টাভাবে বলো, এই যে দেখো এটা এই বরাবর গেছে, তো এ বরাবর গিয়ে এটা এখানে আসলো, ধরো এখান থেকে এটা এদিকে চলে যাবে, এখান থেকে এটা এদিকে চলে যাবে, এবং এমন ভাবে যাবে যেন ফোকাস থেকে যাচ্ছে বলে মনে হবে। এটা কি ফোকাস। আরেকটা আঁকাই, এটা কি প্রধান অক্ষ। এদিক থেকে সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ যাচ্ছে, গিয়ে ধরো যে এদিকে গেল, এদিকে গিয়ে এখন ধরো যে এটা ফোকাস, তুমি সামহাও এটা এদিক থেকে এদিকে চলে যাবে, এটা এদিক থেকে এদিকে চলে যাবে। তাহলে এটা এমন ভাবে যাবে যেন ফোকাস থেকে যাচ্ছে বলে মনে হবে। এটা এমন ভাবে যাবে যেন ফোকাস থেকে যাচ্ছে বলে, আসলে ফোকাস থেকে গেছে না, মনে হবে, বিষয়টা বলতে হবে, মনে হবে যেন ফোকাস থেকে যাচ্ছে। ওকে, ইন্নালিল্লাহ।